আমরা রাজশাহী বোর্ড 2023 সালের সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা সমাধান দেখব। এই কোয়েশ্চেনটার আমরা প্রথম যে কোয়েশ্চেনটা ব্যতীত অপর যে দুটো কোয়েশ্চেনটা আছে এটা হচ্ছে টক জাল মিষ্টির মতন আর কি, সহজ এবং কঠিন। সহজও বলা যায় না, কঠিনও বলা যায় না। একই জায়গাটা হচ্ছে বোঝার আমার খুবই দরকার, মানে কিভাবে আমাদের কাজটা করতে হয়। ওকে, তাহলে আমরা সহজ কোয়েশ্চেন যেটা ক নম্বর কোয়েশ্চেনটা, এটা নিয়ে আমরা প্রথমেই কাজটা শেষ করে দিই। যে ক নম্বর কোয়েশ্চেনে আমাকে বলছে 2x স্কয়ার একটা কণিক তোমাকে দেওয়া আছে, এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। কণিকটা কিরকম, যে 2x স্কয়ার প্লাস কত y স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2। তাহলে আমরা দেখে বুঝতেছি কণিকটা হচ্ছে একটা উপবৃত্ত। তাহলে উপবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত, প্লাস মাইনাস a0। ঠিক আছে, উপবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস a0। দুটো উপবৃত্তের কেন্দ্র কোথায় থাকে, 0 0 বিন্দুতে থাকে। মানে হচ্ছে উপবৃত্তের সমীকরণ যদি এটা হয় আর কি, যে x স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই কত b স্কয়ার। ঠিক আছে, মানে হচ্ছে কত y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই হচ্ছে আমার কণিকের সমীকরণটা। যদি এখান থেকে a থেকে b বড় হয় তাহলে আমার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস a0, এটা আমরা জানি। আর যদি আমাদের b a থেকে বড় হয় তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, প্লাস মাইনাস কত b। এই হচ্ছে আমাদের সিস্টেমটা। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে আগে আমাকে এই ফরম্যাটে ক্রিয়েট করতে হবে, তারপরে দেখতে হবে কে বড় আছে, তার উপরে ডিপেন্ড করবে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কে হবে। ওকে, তার মানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে 2x স্কয়ার, মানে 2 দ্বারা ভাগ করে দিব, তাকে হচ্ছে x স্কয়ার বাই কত 1 এটা থাকে, প্লাস হচ্ছে y স্কয়ার বাই কত 2 থাকে। ঠিক আছে, ইকুয়াল টু কত 1। তার মানে আমরা যদি এটাকে এই ফরম্যাটে ক্রিয়েট করি, মানে a স্কয়ার b স্কয়ার, তার মানে হচ্ছে x স্কয়ার বাই হচ্ছে কত 1 স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার বাই কত √2 তার উপরে কত হোল স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু 1। তাহলে এই জায়গায় এখান থেকে যদি আমরা সমীকরণটা এর সাথে তুলনা করি, তুলনা করলে আমরা এখান থেকে যেটা পাবো সে হচ্ছে a ইকুয়াল টু কত 1 এবং b ইকুয়াল টু কত পাবো, b ইকুয়াল টু হচ্ছে কত √2। তাহলে এখানে দেখো বিটা কিন্তু a থেকে বড়, বিটা কিন্তু কি a থেকে বড়, যেখানে আমরা লিখতে পারি যেখানে কত b a থেকে কত বড়। ঠিক আছে, তাহলে b যদি a থেকে বড় হয় তাহলে আমাদের কণিকের শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছিল এটা, যেটা আমরা পূর্বেই বলছিলাম। তাহলে আমরা সুতরাং এখন লিখবো যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, যে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক তাকে কত হবে প্লাস মাইনাস, মানে 0, প্লাস মাইনাস b। তাহলে বিটার মান কত পাইছি √2, তার মানে √2। এই হচ্ছে আমাদের আনসারটুকু, আর কিছু না। তাহলে আমাকে এখানে ডিসাইড করতে হবে যে a বড় না b বড়। মানে আমাদের উপবৃত্তটা আছে, উপবৃত্তটা x অক্ষ যদি আমাদের এটা হয় তাহলে উপবৃত্ত হবে এরকম, যে মনে করে এই হচ্ছে আমাদের উপবৃত্ত। আর যদি আমাদের এটা হয় তাহলে উপবৃত্তটা হবে এরকম আর কি। মূল কথা হচ্ছে আমরা একটু আর একটু বড় সড়ো আঁকি, যে উপবৃত্তটা হবে এরকম, মানে y অক্ষ বরাবর হচ্ছে বৃহৎ অক্ষ। ক্লিয়ার? তাহলে আমাদের এইটার শীর্ষবিন্দু চাওয়া হয়েছে, যেটা x অক্ষের উপরে একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, আর এ হচ্ছে একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, যেটা স্থানাঙ্ক হচ্ছে কত 0, b, আর এটা স্থানাঙ্ক হচ্ছে কত 0, b। এই হচ্ছে হলো 0, প্লাস মাইনাস b। ক্লিয়ার? ওকে, এরপর আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেন, ক নম্বর কোয়েশ্চেন কি বলছে, দৃশ্যকল্প 1 এর আলোকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে দৃশ্যকল্প 1 এর যে তত্ত্ব দেওয়া আছে এটার উপরে ডিপেন্ড করে আমাকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দৃশ্যকল্প 1 এ আমাকে কি দেওয়া আছে, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, আমাকে একটা পরাবৃত্তের কত শীর্ষবিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে কত 1,1, এবং নিয়ামক রেখার সমীকরণ তোমাকে দেওয়া আছে। এর উপরে ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, এই পূর্বে আমরা প্রথমেই আমরা আসি যে পরাবৃত্তের সমীকরণ কত উপায়ে আমরা নির্ণয় করতে পারি। পরাবৃত্তের সমীকরণ কত উপায়ে নির্ণয় করতে পারি। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে যে আমাকে যদি নিয়ামক রেখার সমীকরণ, এরপরে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, এরপরে উপকেন্দ্র, এই দুটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। মনে করো যে পরাবৃত্তর হচ্ছে এরকম, যে এখানে আমাকে যেটা দিচ্ছে শীর্ষবিন্দুটা কত 1 বিন্দুতে, শীর্ষবিন্দুটা কোথায় হবে 1 বিন্দুতে। আমরা যদি চিত্রটা আঁকি একটু, তাহলে দেখো যে এই হচ্ছে আমাদের x অক্ষ, এটাকে আমরা x এবং x প্রাইম অক্ষ, x অক্ষ বলতেছি। এরপরে এটা হচ্ছে আমাদের y অক্ষ, যেটাকে আমরা y প্রাইম y বলতেছি। ক্লিয়ার? এখন শীর্ষবিন্দুটা আমাকে কোথায় বলছে 1 বিন্দুতে। সাপোজ মনে করে শীর্ষবিন্দুটা এই জায়গায় আছে, যে জায়গায় হচ্ছে 1 বিন্দু। এখন পরাবৃত্তটার নিয়ামক রেখার সমীকরণটা কোথায় আছে, নিয়ামক রেখার সমীকরণ আমরা একটু চিত্র রাখবো, এক্স্যাক্টলি একটা চিত্র আঁকার চেষ্টা করবো। কোন প্রশ্ন একটু ধৈর্য সহকারে দেখো, যে আমাকে শীর্ষ দেওয়া আছে, যে শীর্ষবিন্দু আমাকে দেওয়া আছে, ধরলাম আমরা এ কত 1,1, এটা আমাকে দেওয়া আছে। এরপর আমাকে নিয়ামক রেখার সমীকরণ কত দেওয়া আছে, 2x প্লাস হচ্ছে y ইজ মাইনাস কত 1 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে আমাদের এটা। এখন উপকেন্দ্র শীর্ষবিন্দুটা আমরা এই জায়গায় ধরি, এই জায়গায় আছে ধরো শীর্ষবিন্দুটা। ঠিক আছে, এই জায়গায় আমাদের শীর্ষবিন্দুটা আছে। ওকে,
তাহলে শীর্ষবিন্দুটা যদি এই জায়গায় থাকে, তাহলে আমাদের এই রেখাটার ডালটা হচ্ছে কত নেগেটিভ, এর কোণিতাংশ পজিটিভ, মানে হচ্ছে 1। রেখাটা মূলত এদিক থেকে এদিকে যাবে, ঠিক আছে। আমি একটু অন্য কালার রাখি। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখাটা, মনে করো রেখাটা এদিক থেকে এদিকে যাবে, এটা হচ্ছে নিয়ামক রেখাটা। আচ্ছা, তাহলে নিয়ামক রেখা যদি এটা হয়, তাহলে আমরা জানি যে এটা যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু হয়, যেটা হচ্ছে আমাদের কত 1 1, তাহলে এই শীর্ষবিন্দু আমরা জানি নিয়ামক রেখার উপর অক্ষরেখা কি হয়, লম্ব হয়। এটা হচ্ছে প্রথম কথা, নিয়ামক রেখার উপর অক্ষরেখা কি হয়, লম্ব হয়। আরেকটা কথা হচ্ছে শীর্ষবিন্দু কে হয়, যে পরাবৃত্তের সমীকরণ বা পরাবৃত্তটা আর হচ্ছে অক্ষরেখার যে বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে শীর্ষবিন্দু হয়। আর অক্ষরেখা আবার কি হয়, অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব হবে এবং শীর্ষবিন্দুগামী হবে, ঠিক আছে। তার মানে মূলত অক্ষরেখাটা আমাদের এটার উপরে যদি লম্ব আঁকি, মনে করো যে এটার উপরে লম্ব প্লাস এই বিন্দুগামী যদি আঁকতে চাই, তাহলে এই হচ্ছে মনে করো যে আমাদের অক্ষরেখাটা, এই হচ্ছে আমাদের অক্ষরেখাটা। ক্লিয়ার? এ ধরো আমাদের অক্ষরেখাটা। তাহলে এই জায়গায় এখানে আমরা শীর্ষবিন্দুটা ধরে নিচ্ছি যে এই জায়গায় শীর্ষবিন্দুটা আছে, ঠিক আছে। তাহলে আমরা এ শীর্ষবিন্দু, এবং তাহলে পরাবৃত্তটা দেখতে কেমন হবে? এখন পরাবৃত্তটা দেখতে মূলত এরকম হবে, ঠিক আছে। পরাবৃত্তটা এরকম হবে, মাথায় যেন থাকে। কেন এরকম হবে পরাবৃত্তটা? এরকম কেন হবে? কারণ হচ্ছে আমরা জানি যে পরাবৃত্তের বাহিরে যেদিকে লুপ করা থাকে পরাবৃত্তটা, অক্ষরেখাটা নিয়ামক রেখাটা তার বিপরীতে থাকে। তাহলে আমাদের পরাবৃত্ত এদিকে আছে, নিয়ামক রেখা এদিকে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণটা। আচ্ছা, তাহলে এইটাকে এইখানে যে বিন্দুটা আছে এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু, আর এখানে আমরা উপকেন্দ্রটা এই জায়গায় ধরতেছি, এই হচ্ছে আমাদের উপকেন্দ্রটা। তাহলে আমাদের এই তত্ত্বের উপরে ডিপেন্ড করিয়া আমরা এই সমীকরণটা বা চিত্রটা পাইলাম। ওকে, এখন আমাকে বলছে যে এই যে পরাবৃত্তটা আছে এটার সমীকরণটা কি করা, নির্ণয় করা, ঠিক আছে। এই পরাবৃত্তের সমীকরণই আমার কাছে কি চাইছে, পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে। এখন আমি কত উপায়ে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করি? যে আমরা দুইটা উপায়ে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। একটা উপায় হচ্ছে যে আমরা এই ফরম্যাটগুলো ধরে নিব। মনে করো যে একটা ফরম্যাট আমরা ধরে নিতাম, সেটা হচ্ছে কত, যেরকম y স্কয়ার ইকুয়াল টু কত 4ax, এটা আমরা ধরে নিতাম। আরেকটা ফরম্যাট হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট রেখা আর একটা নির্দিষ্ট বিন্দু আর একটা হচ্ছে চলমান বিন্দু, তাহলে এই নির্দিষ্ট বিন্দু যদি এটা হয়, নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, এই টাইপটা নিয়ে আমরা একটা কি করতাম, সমীকরণ নির্ণয় করতাম, যেটা হচ্ছে কণিকের বেসিক সমীকরণ, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা যেদিকে যায় এটাকে আমরা মূলত আমরা পরাবৃত্ত বলতাম, আর এটাকে অক্ষরেখা বলতাম। মূলত দূরচিত্রটা এরকম হয় আর কি, ঠিক আছে। এটাকে আমরা পরাবৃত্ত বলতাম। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি হয়, সমান হয়। এটা কিন্তু পরাবৃত্তের মানে সাধারণ সমীকরণ, যেটা কণিকের সাধারণ সমীকরণের মাধ্যমে এটা নির্ণয় করা যায়। আচ্ছা, আর এটা হচ্ছে কণিকের আদর্শ সমীকরণ। এটার মাধ্যমে যদি আমরা কণিকের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে এর মান বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে নির্ণয় করে নিতে হবে। ক্লিয়ার? এর মানটা কি করতে হবে, বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে নির্ণয় করতে হবে। এখন আর এই সমীকরণের শীর্ষবিন্দু কোথায় হবে, এবং আলফা বিটা আরেকটা সমীকরণ আছে যেটা হচ্ছে y মাইনাস বিটা, এরপরে হচ্ছে এটা হচ্ছে হোল স্কোয়ার, এন হোল স্কোয়ার ইকুয়াল টু কত 4ax মাইনাস আলফা। শীর্ষবিন্দু অন্য কোথাও হলে পরাবৃত্তে কিন্তু অক্ষরেখা কি থাকতে হবে, অক্ষরেখা অবশ্যই y অক্ষের সমান, x অক্ষের সমান্তরাল হলে এটা, আর y অক্ষের সমান্তরাল হলে কি হবে অন্যটা, যেটা হচ্ছে আমাদের এই সমীকরণটা আর কি, যে x স্কয়ার ইকুয়াল টু কত 4a, কত x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল হলে। কিন্তু এখানে আমরা স্পষ্ট দেখতেছি যে অক্ষরেখাটা কি না, অক্ষরেখাটা অবশ্যই কোনো অক্ষের সমান্তরাল না। তাহলে এই যেখানে যে সমীকরণটা ক্রিয়েট হবে, এই সমীকরণটা অবশ্যই তুমি কি করতে হবে, অবশ্যই আমাদের কনসেপ্টটা মানে বেসিক ফরম্যাট যেটা কণিকের সমীকরণ নির্ণয় করার, সেই বেসিক কনসেপ্ট ইউজ করে আমাকে কাজটা করতে হবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমাকে কি লাগবে, এই ক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হবে হচ্ছিল 1 নম্বর সমীকরণ নির্ণয় করতে গেলে আমাকে নিয়ামক রেখার সমীকরণ তো দেওয়াই আছে, এইটা হচ্ছে একটা কন্ডিশন, আর একটা হচ্ছে উপকেন্দ্র লাগে, মানে উপকেন্দ্রের যে স্থানাঙ্কটা সেটা তোমাকে লাগবে। তুমি যদি কোনোভাবে উপকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করতে পারো, ওই বেসিক মানে বেসিকের উপরে দাঁড় করে, মানে কণিকের বেসিক যে সমীকরণটা সেটা নির্ণয়ের মাধ্যমে যদি সমীকরণ নির্ণয় করতে চাও, তাহলে আমাকে উপকেন্দ্র লাগে আর কি লাগে, নিয়ামক রেখার সমীকরণ লাগে। এখন এখানে তোমাকে নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে, সেই নিয়ামক রেখার সমীকরণটা কত দেওয়া আছে তোমার কাছে, যে 2x এরপর হচ্ছে কত প্লাস y এরপরে কত -1 ইকুয়াল টু কত 0, এই সমীকরণ দেওয়া আছে। তার মানে এটা যদি তুমি কোনোভাবে নির্ণয় করতে পারো, তাহলে তুমি কিন্তু কি বলতে পারবা যে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার যে কোনো বিন্দুর দূরত্ব, মানে চলমান বিন্দুর দূরত্ব
ধরো এখানে একটা বিন্দু আমি পি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কত এক্স ওয়াই, চলমান বিন্দুটা সবসময় পি এক্স ওয়াই ধরা হয়। আর এই চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কি হয়, সমান হয়। চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কি হয়, সমান হয়। ক্লিয়ার? তাহলে এই কন্ডিশন মানে হচ্ছে এটা যদি এস হয়, উপকেন্দ্রকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি পি, আর এখান থেকে লম্ব দূরত্ব যদি কি হয় এম হয়, তাহলে আমরা এই যে এস পি ইকুয়াল টু কত পি এম, এস পি ইকুয়াল টু পি এম কনস্ট্যান্টের উপরে ডিপেন্ড করে আমরা কি করতে পারবো, এর সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে এই জায়গায় এখন আমার জায়গাটা হচ্ছে কোনটা, উপকেন্দ্রটা নির্ণয় করা। এখন উপকেন্দ্রটা আমি কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখো। আমাকে যেহেতু নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, আর আমরা জানি নিয়ামক রেখার উপরে অক্ষরেখা কি, লম্ব। তাহলে এই দুইটা সমীকরণ যখন আমি সমাধান করব তখন কিন্তু আমি ছেদবিন্দু পাবো। আর আমরা এটা জানি যে এই যে শীর্ষবিন্দু, এটা কিন্তু স্থানাঙ্কটা আমাকে দেওয়া আছে, এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক 1 1 কিন্তু আমাকে দেওয়া আছে, যেটাকে আমরা এ ধরছি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 1, 1, এটা আমাকে দেওয়া আছে। বা এই জায়গায় লিখি একটু যে এখানে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কত 1, 1, এটা আমাকে প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমার প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমি যদি কোনোভাবে এটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, তাহলে এ এর স্থানাঙ্ক আর এর স্থানাঙ্ক, এই এটা হবে এস এবং এই বিন্দুর কত মধ্যবিন্দু, ঠিক আছে, যেটাকে আমি জেড ধরতেছি, জেড ধরবো, ঠিক আছে, এস না জেড ধরবো। ক্লিয়ার? তাহলে এই দুই বিন্দুর মধ্যবিন্দু যে এটা হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে এটা একটা ধরে আমরা মধ্যবিন্দু সূত্রের মাধ্যমে কি এটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে এখন কাজ হচ্ছে আমার এই যে পাদবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করা। তাহলে পাদবিন্দুর স্থানাঙ্কটা যদি এখন আমি নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই কার সমীকরণ নির্ণয় করতে হবে, এই অক্ষরেখার সমীকরণ তোমাকে কি নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে অক্ষরেখা নিয়ামক রেখার উপরে কি লম্ব, আবার কত বিন্দুগামী, এই শীর্ষবিন্দু এ বিন্দুগামী। তাহলে আমরা সহজ কথা বলতে পারি যে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এটা। তাহলে অক্ষরেখার সমীকরণ কত, তাহলে অক্ষরেখার সমীকরণ এই রেখার উপর একটা লম্ব রেখার সমীকরণ। তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আশা করি তোমরা জানো যে এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, মানে 2y হবে, আর ওয়াই এর সহগ এক্স এর কাছে আসবে, মানে হচ্ছে 1, আর চিহ্ন প্লাস আছে এখানে মাইনাস হবে, প্লাস কে ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমার এই রেখার, কিন্তু কে এর মানটা আমাকে জানতে হবে। তাহলে কে এর মানটা জানার জন্য আমাকে কি করতে হবে, যা এই যে শীর্ষবিন্দু এ বিন্দুগামী, যা কত বিন্দুগামী, যা এ কত এ কমা 0 ও 1 1 কমা, ঠিক আছে, 1 এবং 1 বিন্দুগামী। ক্লিয়ার? তাহলে এত বিন্দুগামী, তাহলে এত বিন্দুগামী যদি হয়, তাহলে সুতরাং আমরা কে এর মানটা কত পাই, এই বিন্দু দ্বারা এটাকে কি করা যাবে, সিদ্ধ করা যাবে। তার মানে 1 - 2 প্লাস কত কে ইকুয়াল টু কত 0। তার মানে বা আমরা কত পাইলাম, কে এর মান 1 পাইলাম। তাহলে কে ইকুয়াল টু কত 1, ঠিক আছে না, কে এর মান 1 পাইলাম। তাহলে সুতরাং আমাদের অক্ষরেখার সমীকরণ কত হইলো, অক্ষরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস কত 2y, এরপরে প্লাস কত 1 ইকুয়াল টু কত 0, যা আমাদের নির্ণয়ে অক্ষরেখার সমীকরণ। ঠিক আছে? তাহলে আমরা অক্ষরেখার সমীকরণ পেলাম। এখন দেখো যে আমাদের দুইটা সমীকরণ, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণ আর নিয়ামক রেখার সমীকরণের ছেদবিন্দুই কিন্তু আমাদের এই নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এখন আমরা কি করব, ধরো এটাকে আমরা 1 নং সমীকরণ আর এটাকে আমরা 2 নং সমীকরণ নাম দিলাম, যে কি করব, সমাধান করব। তাহলে 1 নং এবং 2 নং যদি সমাধান করি, তাহলে 1 নং সমাধান 1 নং এবং 2 নং, তাহলে 1 নংকে মূলত 1 নংকে তুমি 2 দ্বারা গুণ করে যোগ করে দিবা, ঠিক আছে, যোগ করে দিবা কার সাথে, 2 নং এর সাথে। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতেছি, তাহলে কাজটাকে 1 নংকে 2 দ্বারা, তার মানে হচ্ছে 4x প্লাস কত 2y, এরপর -2 ইকুয়াল টু কত 0, আর এখানে যেটা আসে সেটা হচ্ছে x - 2y, এরপরে প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা কি করতেছি, যোগ। তাহলে আমরা যদি যোগ করি তাহলে এটা কাটা যায়, তাকে হচ্ছে 5x, আর এখানে থাকে কত -1 ইকুয়াল টু কত 0। তার মানে বা x ইকুয়াল টু আমরা কত পাইলাম, x ইকুয়াল টু আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কত 1/5। ক্লিয়ার? তাহলে এই x এর মানটা এই দুইটা সমীকরণ থেকে যে কোনো এক সমীকরণে বসায় দাও। তাহলে আমরা x এর মান মূলত আমরা 2 নং সমীকরণে বসাচ্ছি, যে x এর মান x ইকুয়াল টু কত 1/5 কোথায়, 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই। ঠিক আছে? তাহলে x এর মান যদি আমরা 2 নং সমীকরণে বসাই, তাহলে কি পাবো, যে 1/5 - 2y, এরপরে প্লাস 1 ইকুয়াল টু কত 0। তার মানে আমরা লিখতে পারি 1/5 প্লাস 1 ইকুয়াল টু কত 2y। তার মানে এখান থেকে লসাগু করলে যেটা আসে সেটা হচ্ছে কত 6/5, এরপর হচ্ছে কত ইকুয়াল টু 2y। তার মানে বা y ইকুয়াল টু কত আসবে, y ইকুয়াল টু হচ্ছে 6/2 × 5, মানে হচ্ছে কত 3/5। তাহলে y এর মান আমি কত পাইছি, y এর মান পাইছি হচ্ছে কত 3/5, আর x এর মান কত পাইছি 1/5। তার মানে এই x এর মান আর y এর মানে হচ্ছে আমার এই যে z আছে, z এর ভুজ এবং কোটি। তাহলে x এর মান হচ্ছে 1/5 কমা হচ্ছে কত 3/5। তার মানে এই হচ্ছে আমাদের z এর স্থানাঙ্ক পাইলাম। তাহলে এটা তোমরা লাস্টে একটু লিখে রাখো, যে আমরা এটা আমি মুছে দিচ্ছি,
তাহলে এখানে তোমরা লেখো যে 1 আর 2 সমাধান করে আমরা কি পাইছি যে নির্ণয়ে, সুতরাং নির্ণয় নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক কত পাইছি 1/5 কমা হচ্ছে কত 3/5। ওকে, তাহলে আমরা পাদবিন্দু স্থানাঙ্ক পাইলাম। এখন আমরা ধরে নিচ্ছি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন লেখো যে ধরি যে উপকেন্দ্র কত এস কমা কত আলফা বিটা, তার মানে এ হচ্ছে যে এস এবং জেড এর কি মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু সূত্র অনুসারে আমরা যেটা লিখতে পারি যে এস হচ্ছে আলফা বিটা যদি হয়, তাহলে মধ্যবিন্দু সূত্র অনুসারে কি লিখতে পারি যে একটা রেখাংশের প্রান্তবিন্দুদ্বয়ের যোগফল, এটা আমরা আলফা বিটা ধরে নিছি, কিন্তু আলফা এবং বিটা ধরে নিছি। তাহলে প্রান্তবিন্দুদ্বয়ের যোগফল বাই 2 ইকুয়াল টু হচ্ছে মধ্যবিন্দুর ভুজের সমান, ঠিক আছে। প্রান্তবিন্দুদ্বয়ের ভুজদ্বয়ের যোগফল বাই 2 হচ্ছে প্রান্তবিন্দুর ভুজের সমান। তাহলে আমরা লিখতে পারি কত 1/5, ঠিক আছে, প্লাস হচ্ছে আলফা বাই হচ্ছে 2 ইজ ইকুয়াল টু কত হবে 1 হবে। ক্লিয়ার? সেম কথাটাই প্রান্তবিন্দুদ্বয়ের কুড়িদ্বয়ের যোগফল বাই 2 ইকুয়াল টু হচ্ছে মধ্যবিন্দুর কুড়ির সমান। তার মানে 1 ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি প্রান্তবিন্দু একটা হচ্ছে বিটা প্লাস আরেকটা কত 3/5, ঠিক আছে, বাই কত 2। এখান থেকে সমাধান করলে আমি আলফা বিটার মান পাবো, ওই আলফা বিটা মানই হবে হচ্ছে মূলত আমার কি ভুজদ্বয়ের যোগফল। তার মানে এখান থেকে যদি আমি একটু সমাধান করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত বা অন্য কালার দিই, যে আমরা যদি সমাধান করি তাহলে হচ্ছে 1/5, এখানে লসাগু করি তার মানে হচ্ছে 1 + 5 আলফা বাই হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 2, তার মানে বা 1 + 5 আলফা ইকুয়াল টু হচ্ছে 10, তার মানে বা 5 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 9, তার মানে হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কত 9/5। তেমনিভাবে যদি এখানে সমাধান করি 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 বিটা প্লাস 3 বাই হচ্ছে 5, তার মানে বা 10 ইজ মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 বিটা, তার মানে হচ্ছে কত 7/5 ইকুয়াল টু কত বিটা। তার মানে দেখো আমি আলফা বিটার মানটা মধ্যবিন্দু সূত্রের মাধ্যমে কি করে নিছি নির্ণয় করেছি। তোমরা অনেকভাবে সাজায় গুছায় লিখতে পারো, কোনো প্রবলেম নাই, যে যেভাবে পারো গুছায় লিখবা, মানে যে যত সুন্দর করে ভাষা ইউজ করতে পারো করবা, কিন্তু আমি যতটুকু লিখছি এতটুকু লিখলে তুমি কি হবে হবে। তাহলে ধরে নিচ্ছি উপকেন্দ্র হচ্ছে আলফা বিটা, আর আমরা এটা মনে মনে জানি যে আলফা পরাবৃত্তের উপকেন্দ্র অবশ্যই শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং নিয়ামকাকার পাদবিন্দুর মধ্যবিন্দু হয় হচ্ছিল পরাবৃত্তের কি শীর্ষবিন্দু, এটা আমরা জানি। তুমি চাইলে এখানে উপরে লিখে নিতে পারো, যে উপরে লিখে নিবা যে আমরা জানি যে একটা পরাবৃত্তের উপকেন্দ্র এবং নিয়ামকাকার পাদবিন্দুর মধ্যবিন্দু হয় কত শীর্ষবিন্দু। তাহলে ধরি যে উপকেন্দ্র হচ্ছে আলফা বিটা, তার মানে এখান থেকে আলফা বিটা মানটাই ভেবে আমরা বের করে নিব। ওকে, তার মানে আমরা আলফা বিটার মান পাইছি। আলফা বিটার মান কত পাইছি আমরা একটু লিখে নিই। আলফা বিটার মানটা হচ্ছে হলো কত, যে আলফার মান হচ্ছে হলো এত মানে 9/5, এরপরে কুটিটা কত পাইছি বিটা, যেটা হচ্ছে 7/5। এ হচ্ছে আমাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য যে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করে বলবো। এখন আমরা বেসিক ফরম্যাটের সাহায্যে কি করব পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করে বলবো। তাহলে আমি এটা মুছে দিলাম। এখন দেখো আমরা যে কাজটা করব, যে আমরা উপবৃত্তের সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ থাক, এগুলো আর কিছুই আমাদের প্রয়োজন নাই মূলত। তাহলে এখন আমরা কি লিখবো, যে কণিকার সংজ্ঞা অনুসারে পাই বা পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে পাই, এগুলো লিখো যে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে পাই, যে পরাবৃত্তের সংজ্ঞা থেকে পাই কত, যে এসপি ইজ ইকুয়াল টু কত পিএম, এসপি ইকুয়াল টু কত পিএম, ঠিক আছে। তার মানে বা এসপি ইকুয়াল টু কত, যে এক্স মাইনাস এত মানে হচ্ছে কত এক্স মাইনাস হচ্ছে এক্স মাইনাস 9/5, তার উপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কত ওয়াই মাইনাস হচ্ছে 7/5 তার উপরে কত হোল স্কোয়ার, মানে দূরত্বের সূত্র উপরে একটা রুট ওভার ইজ ইকুয়াল টু হচ্ছে কত পিএম। পিএম হচ্ছে একটা বিন্দু থেকে কিন্তু এই পি বিন্দু থেকে এই রেখার মানে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। তাহলে এটা কি মডুলাস দিতে হয়, নিচে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ কোনটা, এটার সহগের স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার, উপরে হচ্ছে এই বিন্দুটা এখানে বসাইতো, বিন্দুটা যেহেতু এক্স ওয়াই তার মানে 2x প্লাস কত ওয়াই মাইনাস 1, এটা ভেবে থাকলো। পরবর্তীতে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দিব। বর্গ করে দিলে এখানে রুট চলে যাবে, থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস সূত্রের 2, এরপর হচ্ছে এক্স ইন্টু 9/5 প্লাস হচ্ছে কত 81 বাই হচ্ছে 25 লসাগু করলে বর্গ করলে, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস, যেখানে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে কত মাইনাস সূত্রের 2 ইন্টু ওয়াই ইন্টু হচ্ছে বি মানে হচ্ছে কত 49 বাই কত 25, ঠিক আছে। এরপরে এখানে তো এটা না, এখানে হবে 7/5, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস কত 49 বাই কত 25, এতটুকু আমরা পাইলাম, ঠিক আছে। এরপরে সমান সমান যদি এখানে আমি বর্গ করি, নিচে হচ্ছে কত
4 প্লাস মানে √5, তাহলে বর্গের জন্য কি হয়ে যাবে, রুটটা চলে যাবে, থাকবে হচ্ছে 1/5। আর ইনটু এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 2x প্লাস y মাইনাস 1 তার উপরে কত হোল স্কোয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ভালো করে আশা করি বুঝতে পারছো, কারণ এটা টোটালটার উপরে যদি আমি বর্গ করি, বর্গটা এটা নিচে আসবে, তাহলে এখানে বর্গে আর রুটে চলে যাবে, থাকবে শুধু কত 4 আর হচ্ছে 1 মানে 5 থাকবে, আর এই বর্গটা উপরে আসবে যেটা আমি সাইডে লিখছি। ওকে, এর পরবর্তীতে আমরা এগুলো একটু সমাধান করব। মানে হচ্ছে এখানে যেটা আসে সেটা হচ্ছে x স্কোয়ার, এরপরে হচ্ছে কত মাইনাস y স্কোয়ার প্লাস কত y স্কোয়ার, এরপর এখান থেকে যদি এটা মানে করি তার মানে হচ্ছে মাইনাস কত 18 বাই হচ্ছে 5, 18x বাই কত 5, আর এখানে এটা পরে লিখতেছি y স্কোয়ার তো আমরা লিখিয়ে ফেলছি, মাইনাস কত আসে 14 বাই হচ্ছে 5, 14y বাই 5, এরপর হচ্ছে প্লাস কত 81। আচ্ছা, আমরা একবারে লসাগু দিয়ে করে ফেলাই, মানে এইটা আর এটা লসাগু করতেছি, তার মানে 25 হচ্ছে লসাগু, তার মানে উপরে থাকে হচ্ছে 81 আর হচ্ছে 49, তার মানে হচ্ছে 50 আর 80, 50 আর 80 হচ্ছে 130, তার মানে হচ্ছে 130। ঠিক আছে, আর এই পাশে সমান সমান যেটা আসে সেটা হচ্ছে 1/5, 5 এর মতোই থাকলো। এরপরে এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি, দেখো যে এটাকে আমরা সূত্র ভাঙতে পারি। তাহলে এটা সূত্রটা কি বলছিলাম, যে এটার স্কোয়ার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, ঠিক আছে, তার মানে 4x স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার প্লাস হচ্ছে 1, এরপর হচ্ছে কত এটা গুণ করব, তার মানে হচ্ছে মাইনাস যেটা আসে হচ্ছে 4x, ঠিক আছে, এটা গুণ করব মানে হচ্ছে মাইনাস 2y, এরপরে এটা গুণ করলাম, এরপরে এটা গুণ করব মানে হচ্ছে প্লাস কত প্লাস হচ্ছে 2 মানে হচ্ছে 4xy। এই হচ্ছে আমাদের টা। এরপরে লাইনটা যদি আমরা লিখি তাহলে আমরা যেটা লিখতে পারবো যে বা এখান থেকে যে আমরা যদি এই 5 দ্বারা এই x স্কোয়ারকে গুণ করি, এটাকে গুণ করি, তাহলে কি আসে, এই 5 দ্বারা যদি এই পাশে গুণ করি তাহলে আসে হচ্ছে 5x স্কোয়ার প্লাস হচ্ছে এখানে y স্কোয়ার হবে 5y স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 5 দ্বারা গুণ করলে তাকে শুধু 18x, এটা গুণ করলে মাইনাস কত 14y, এরপরে এটাকে গুণ করলে তাকে নিচে 5, তার মানে হচ্ছে প্লাস কত 130 বাই হচ্ছে 5, এরপরে এই পাশে থাকে কত, এই পাশে থাকে শুধু হচ্ছে 4x স্কোয়ার, এরপরে প্লাস কত y স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস 1 হ্যাঁ প্লাস 1, এরপর হচ্ছে প্লাস 1 মাইনাস হচ্ছে এটাকে আমরা মুছে দিলাম প্লাস 1, এরপর হচ্ছে মাইনাস কত 4x মাইনাস 2y প্লাস কত 4xy, এটা আমরা পাইলাম। এখন সবগুলো যদি আমরা এক পাশে আনি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5x স্কোয়ার, এ পাশে 4x স্কোয়ার, মানে হচ্ছে কয়টা থাকে একটা x স্কোয়ার, মানে এই পাশে প্লাস আছে, এই পাশে আনলে মাইনাস হবে, তাহলে একটা x স্কোয়ার, 5y স্কোয়ার এখানে স্কোয়ার মানে তাহলে হচ্ছে প্লাস 4y স্কোয়ার, এরপরে 18x মাইনাস এখানে 4x আছে, তাহলে এই পাশে আনলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত মাইনাস প্লাস হয়ে যাবে মানে হচ্ছে 14x, ঠিক আছে, এরপর হচ্ছে 14y আর এখানে হচ্ছে 2y, এই পাশে আনলে প্লাস মানে হচ্ছে মাইনাস 12y, এরপর হচ্ছে এখানে 5 দিয়ে 30টা কাটলে হচ্ছে কত কাটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, তার মানে হচ্ছে কত 26 প্লাস হচ্ছে 26, এরপরে এ পাশে 1, তার মানে 1টাকে পাশে আনলে থাকবে হচ্ছে কত মাইনাস প্লাস 25, ঠিক আছে, তার মানে আর কি থাকলো আর হচ্ছে মাইনাস কত 4xy ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের কণিকের সমীকরণটা এবং এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তাহলে আশা করি বুঝতে পারছো কাজটা আমাদের কিভাবে করা হয়েছে। এখানে কথা হচ্ছে যে তোমাদের বিষয়টা হচ্ছে যে আমরা একটা টার্গেট ফিক্স করতে হবে আগে আমরা কাজটা কিভাবে করব। তাহলে আমি যেহেতু কাজটা করতে চাচ্ছি যে আমাকে যেহেতু নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, আমি উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে যাচ্ছি পরাবৃত্তে, তাহলে আমরা এই সূত্র মানে বেসিক যে জেনারেল ফরম্যাটটা আছে কণিকের বা জেনারেল ইকুয়েশনটা আছে কণিকের, সেটা দ্বারা আমরা কি করতে যাচ্ছি সমাধান করতে যাচ্ছি। তাহলে এখানে আমাদের উপকেন্দ্রটা সরাসরি দেওয়া নাই, শীর্ষবিন্দু দেওয়া আছে, সো আমি উপকেন্দ্র আর এই উপকেন্দ্র কি করছে আমরা বের করে নিচ্ছি কিভাবে। আমরা নিয়ামক রেখা আর উপর অক্ষরেখা লম্ব হয়, নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে, এর উপর অক্ষরেখাটা আমরা কি লম্ব রেখা নিচ্ছি যা শীর্ষবিন্দুগামী, 1 দ্বারা সিদ্ধ করে আমরা কে এর মানটা নির্ণয় করছি, পরে এই দুইটা সমাধান করে আমরা পাদবিন্দু কি করছি নির্ণয় করছি। এরপরে আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে যে শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং নিয়ামক রেখার পাদবিন্দুর মধ্যবিন্দু হয়, পরে মধ্যবিন্দুর কনসেপ্ট আমরা ইউজ করে কি করছি আমরা উপকেন্দ্র নির্ণয় করে বলছি, বাস পরবর্তীতে আমরা কি করলাম আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেই উদ্দেশ্য হইলো, এরপরে আমরা সমীকরণটা নির্ণয় করলাম। এই হচ্ছে আমাদের এই কোয়েশনটা ছিল। এরপর আসো আমাদের পরবর্তী যে কোয়েশনটা, সেটা হচ্ছে কি বলা আছে দৃশ্যকল্প 2 এর উৎকেন্দ্রিকতা 3 হলে, তাহলে দৃশ্যকল্প 2 হচ্ছে আমাদের এটা। এই জায়গায় আমাদের দেখো যে স্যাররা যখন কোয়েশনটা করছে সেই কোয়েশনটার মানে আমাদের মাইন্ডটাকে কিভাবে নিয়ে গেমটা খেলছে এটা একটু লক্ষ্য করো, যেখানে মাইন্ড গেমটা আমাদের কিভাবে খেললো, আমাদের মাইন্ডটা নিয়ে স্যাররা যে একটা গেম খেললো
সেটা কিভাবে হলো এটা একটু লক্ষ্য করো, এবং কিভাবে তোমাদের পরীক্ষার হলে বিশেষ করে যখন আমরা প্রশ্ন উত্তর সমাধান করতে যাবো তখন সতর্কতা কোথায় থাকতে হবে। দেখো আমি চিত্রটা আবার রাখতেছি, যে এই জায়গায় আমাকে যে চিত্রটা দেওয়া আছে, যে মনে করো এই হচ্ছে আমাদের একটা অক্ষ আর এটা হচ্ছে আমাদের আরেকটা অক্ষ, এখানে আমাদের এই যে একটা মূলত অধিবৃত্তের সমীকরণ, এটা অধিবৃত্তটা আমাকে দেওয়া আছে। ওনারা আমাকে কি করলো, যে এখানে একটা স্থানাঙ্ক দিল আর এখানে একটা স্থানাঙ্ক দিল, ঠিক আছে। আবার ওনারা এই অক্ষটাকে এটাকে এক্স, আবার এটাকে এক্স প্রাইম বলে দিল, বুঝাইতে পারছি? দেখো ওনারা এটাকে আবার এক্স এবং এক্স প্রাইম বলে দিল, ক্লিয়ার। আবার এটাকে ওনারা ওয়াই প্রাইম, এটাকে ওয়াই বললো, ক্লিয়ার। এটা হচ্ছে বলছে। এরপরে ওনারা এই বিন্দুটার নাম দিছে হচ্ছে এ প্রাইম, আর এই বিন্দুটার নাম দিছে হচ্ছে কত, এ। আবার এই বিন্দুটার নাম দিছে হচ্ছে এস প্রাইম, এই বিন্দু এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম দিছে হচ্ছে কত, এস। ওকে, আবার এই এস প্রাইমটা হচ্ছে 12 এবং 6, এর স্থানাঙ্কটা কত দেওয়া আছে তোমাকে, এস প্রাইমের যে বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে 12, কত 6, এটা বলা আছে। আবার এখানে যে এস এর স্থানাঙ্কটা সেটা বলছে -12, কত 6, এটা আমাকে বলছে। ওকে, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের মাইন্ডটা এইটাই কাজ করবে যে যেহেতু এটাকে এক্স এবং এক্স প্রাইম বলা হয়েছে, তার মানে এটা এক্স অক্ষ, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে এই দুইটা উপাকেন্দ্রের স্থানাঙ্ক দেখে আমরা বুঝতেছি। কিন্তু প্রবলেমটা কোথায়, আবার দেখো যে সেন্টার এটা হচ্ছে কি, মূলবিন্দু, সেন্টার ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের ছেদবিন্দু মূলবিন্দু। তাহলে আমরা জানি যে অধিবৃত্তের ক্ষেত্রে কি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু হয় মূলবিন্দু, মানে সেন্টার, কেন্দ্র হয়। উপকেন্দ্রদ্বয়ের কি মধ্যবিন্দু কেন্দ্র হয়, মূলবিন্দু না কেন্দ্র। কিন্তু এই জায়গায় ভালো করে লক্ষ্য করে দেখো যে আমাকে যে দুইটা স্থানাঙ্ক দিচ্ছে, এই যে একটা স্থানাঙ্ক দেখো, এই স্থানাঙ্কর অনুসারে কিন্তু আমাদের ওই উপকেন্দ্র দুইটা কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত না। কারণ কেন এক্স অক্ষের উপর অবস্থিত না? কারণ আমরা জানি যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কুটিটা কি হয়, 0 হয়। বুঝ কিভাবে জানি না, কিন্তু কুটি 0 হবে এটা কনফার্ম, ঠিক আছে না? কিন্তু এখানে দেখো কুটি কিন্তু 6, এখানে কুটি কিন্তু 6, কথা কি বুঝতে পারছো? তার মানে এই জায়গায় আমাকে এই ভুলটা কিন্তু করা যাবে না, এই ভুলটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, যে আমরা যখন হিসাবটা করতে যাব তখন আমরা সেন্টারটা মূলবিন্দুতে ধরে কাজটা করব, কিন্তু এক্স্যাক্টলি সেন্টারটা মূলবিন্দুতে না, ঠিক আছে না? কারণ আমরা জানি সেন্টার কি হয়, উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দু হয়। হ্যাঁ, আমরা জানি অধিবৃত্তের সেন্টার বা অধিবৃত্তের সেন্টার হোক আর উপবৃত্তের সেন্টার হোক, ওদের সেন্টার কি হয়, উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দু হয়। কিন্তু যেহেতু উপকেন্দ্র এটা এক্স অক্ষের উপরে, এটা এক্স অক্ষের উপরে, ও সেন্টার তো মূলবিন্দুতে 0, 0, কত মজা। আসলে মজাটা কিন্তু এটা না, তোমাকে ভালোভাবে সতর্ক থাকতে হবে সে স্থানাঙ্কটা কি দেওয়া আছে। স্থানাঙ্কটা যেহেতু -12, 6 দেওয়া আছে, তার মানে এখানেও কত 12, 6 দেওয়া আছে। অক্ষরেখাটা মানে আমাদের আর অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু এক্স অক্ষ না, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে এই অনুসারে যদি আমি চিত্রটা আঁকি, তাহলে চিত্রটা হবে এরকম, যে এটা যদি আমাদের চিত্রটা হয় তাহলে মনে করে এটা এক্স অক্ষ, এটাকে বলা যাবে না। তার মানে এখানে যেহেতু +6, মনে করো এটা যেহেতু +6, এখান থেকে +6, মানে রেখাটা এক্স অক্ষর সমান্তরাল এবং এক্স অক্ষের পজিটিভ দিকে, তার মানে অক্ষ হবে মূলত আমরা এটা কিন্তু যে অক্ষরেখা, ক্লিয়ার? অক্ষরেখা কিন্তু এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা মূলত এক্স এবং এক্স প্রাইম অক্ষ। কথাকে বুঝতে পারছো? অধিবৃত্তের চিত্র আমাদের এটাই আছে, কিন্তু এক্স অক্ষ হচ্ছে এটা, আর এই যে অধিবৃত্তের যে অক্ষরেখাটা মানে আর অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, ক্লিয়ার? এখন আমরা এতটুকু বোঝার পরে পরবর্তীতে যাই, আমাদের প্রশ্নে কি চাইছে। প্রশ্নে বলা হয়েছে যে দৃশ্যকল্পটির উৎকেন্দ্রিকতা হচ্ছে 3, মানে উৎকেন্দ্রিকতা 3 দেওয়া আছে কণিকটার, এই সূত্রে আমাদের কাজটা করতে হবে। মানে আমাকে কোন প্রশ্নে কি বলা আছে, যে গণন প্রশ্নে আমাকে বলা আছে যে উৎকেন্দ্রিকতা ই এর মান ইকুয়াল টু কত, 3। তার মানে আমরা এখান থেকে কনফার্ম যে ই এর মান 1 এর থেকে বড়, তার মানে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। ওকে, এখন আমাদের পূর্বের যে আলোচনাটা, সেই আলোচনা থেকে আমরা বুঝতেছি যে অধিবৃত্তের সেন্টারটা কোথায় নাই, মূলবিন্দুতে নাই। আমাদের মূলবিন্দু হচ্ছিল এটা, আমরা মূলবিন্দু এটাকে ধরে নিচ্ছি, সেন্টারটা এই বিন্দুতে আছে। তার মানে মূলবিন্দুতে না থাকলে সেন্টার যদি অন্য কোথাও থাকে, অধিবৃত্তের সমীকরণ কিরকম টাইপের হয় সেটা আশা করি আমরা জানি। তারপর আমরা একটু দেখে নিচ্ছি সমীকরণটা কিরকম টাইপের হয়। তাহলে আরেকটা কথা জানি, আমরা সেন্টারটা বের করে ফেলাই না, এত ঝামেলা করা দরকার। সমীকরণটা হচ্ছে এরকম আর কি, যে ধরো সেন্টার যদি অন্য কোথাও থাকে, যে অধিবৃত্তের সেন্টার হচ্ছে কোথায়, যে ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস হচ্ছে বিটা, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, এরপরে বাই হচ্ছে বি স্কোয়ার, মাইনাস হচ্ছে এক্স মাইনাস আলফা, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, বাই হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। সেন্টার অন্য কোথাও থাকলে আমাদের অধিবৃত্তের সমীকরণটা এটা হয়, যা আলফা বিটা হচ্ছে কি সেন্টার,
আলফা বিটা হচ্ছে সেন্টারের স্থানাঙ্ক। ওকে, তাহলে এখন সেন্টারটা কোথায় আছে আমরা কিভাবে বের করব? সেন্টারটা বের করার জন্য আসলে আমাদের কাজের উদ্দেশ্যটা কিন্তু আমি তোমাকে দেখো, অঙ্কটা কিন্তু অনেক ছোট্টভাবে করা যাবে অল্প কথায়। তাহলে অল্প কথায় অঙ্কটা সলভ করতে গেলে তোমাদের একটু জটিলতায় পড়তে হবে, মানে বুঝতে একটু কঠিন হবে। আমি একটু বিস্তারিতভাবে কাজটা করার চেষ্টা করতেছি, ঠিক আছে? পরে আমি বলে দিব তোমরা কতটুকু অংশ কাজটা করলেই হবে। ওকে, তার মানে আমরা সেন্টারটা খুঁজে বের করবো। আমরা সেন্টার কি জানি? যে সেন্টার জানি, যেহেতু আমার উপকেন্দ্র এটা একটা দিচ্ছে আর একটা উপকেন্দ্র এটা দিচ্ছে, আমরা জানি সেন্টার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে কি হয়? অধিবৃত্তর বা উপবৃত্তের কি হয়? কেন্দ্র হয়। তার মানে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি তাহলে একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে আমরা দেখতেই পারি যে কেন্দ্র কত হবে। উপবৃত্তের কেন্দ্রটা হবে হলো, এখান থেকে আমরাই বুঝতে পারি যে কেন্দ্র কত হবে। কেন্দ্র যেহেতু অয়ক্ষের উপরে হবে কেন্দ্র, এটা হচ্ছে অয়ক্ষের উপরে, তার মানে কেন্দ্র হচ্ছে কত? 0, বুঝ 0, এটা কনফার্ম। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 6। আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 6। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে? 6 হবে। তার মানে কেন্দ্র হচ্ছে 0,6। এটা আমরা সহজেই বলতে পারি কেন্দ্র হচ্ছে 0,6। তাহলে কেন্দ্র আমরা কোনো বিস্তারিত বলা দরকার নাই। আর চাইলে তোমরা ওইভাবে বের করতে পারো যে উপকেন্দ্রের মধ্যবিন্দু যে স্থানাঙ্ক যেমনি বের করে, তাহলে উপকেন্দ্রের মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি বের করো তাহলে এটাই হবে কেন্দ্র। এভাবে বের করতে পারো, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, মানে আর অক্ষটা আমাদের এক্স অক্ষের সমান্তরাল, সো কেন্দ্রটা আমরা ওইটা না ইউজ করে বের করা যায়। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এত কেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণটা কি হবে? তাহলে যে এত কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আর অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল থাকে তাহলে সমীকরণ অবশ্যই এটা না। সমীকরণ হচ্ছিল এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই হচ্ছিল এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই হচ্ছে কত? বি স্কোয়ার ইকুয়াল টু কত? 1। এটা হচ্ছে আর অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ হয়। তখন আমরা এখান থেকে যেটা লিখতে পারি যে এখান থেকে আলফার মান হচ্ছিল এটা আর এটা হচ্ছে বিটার মান। তার মানে আমাদের অধিবৃত্তের সমীকরণটা যেটা আসে, যে অধিবৃত্তের সমীকরণ, তাহলে অধিবৃত্তের সমীকরণ যেটা আসে সেটা কত? এক্স মাইনাস 0 বাই হচ্ছে কত? এ স্কোয়ার মাইনাস হচ্ছে তার উপরে হোল স্কোয়ার বাই কত? ওয়াই মাইনাস কত? 6 তার উপরে কত? বি স্কোয়ার ইকুয়াল তার এটার উপরে হোল স্কোয়ার আছে ইকুয়াল টু কত? 1। তার মানে এখান থেকে সমাধান করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই কত? এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত? ওয়াই মাইনাস 6 তার উপর হচ্ছে হোল স্কোয়ার বাই হচ্ছে কত? বি স্কোয়ার ইকুয়াল টু কত? 1। আমরা কিন্তু এই সমীকরণটা পাইলাম যেখানে এক্স ইকুয়াল টু এক্সই আছে। আমরা যেখানে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি এক্সই আছে, এরপরে এবং আমরা ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ধরে নিচ্ছি হচ্ছে কত? ওয়াই ইকুয়াল টু ধরে নিচ্ছি কত? ওয়াই মাইনাস 6, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই মানগুলো যে এই সমীকরণে আমি বসাই তাহলে মূলত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স তার উপরে স্কোয়ার বাই হচ্ছে কত? এক্স স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই তার উপর হচ্ছে কত? স্কোয়ার মানে হচ্ছে কত? বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এখন ভালো করে লক্ষ্য করো, এই যে অধিবৃত্তের সমীকরণটা এটা কিন্তু এই টাইপের সমীকরণ যে এক্স স্কোয়ার বাই কত? এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত? বি স্কোয়ার ইকুয়াল টু কত? 1। এই অধিবৃত্তের সমীকরণ দুইটার, এই অধিবৃত্তের সমীকরণের উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? মানে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, এই অধিবৃত্তের সমীকরণের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক কিন্তু আমরা জানি যে প্লাস মাইনাস এই কমা কত? 0, প্লাস মাইনাস এই কমা 0। তাহলে এই অধিবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0। তাহলে আমরা লিখতে পারি যে এই অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এর উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, ক্লিয়ার? উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? ক্যাপিটাল এক্স কমা হচ্ছে কত? ক্যাপিটাল ওয়াই। এটার ইকুয়াল টু যেটা আসবে, এটার ইকুয়াল যেটা আসবে সেটা হচ্ছে কত? ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস কত? এ ই কমা কত? 0, ঠিক আছে? এই কমা 0, এটা কিন্তু আমি বলতে পারি। ওকে, তাহলে এখানে এক ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত? কিন্তু প্লাস মাইনাস এই, ঠিক আছে না? ক্যাপিটাল এক্স কিন্তু প্লাস মাইনাস এই। আবার প্রশ্নে দেখো, প্রশ্নে কিন্তু আমাকে উপকেন্দ্রের স্থানাঙ্কটা বলে দেওয়া হয়েছে। প্রশ্নে কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিচ্ছে, সেটা কত বলছে? যে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস, এটা কিন্তু আমাদের এটা। আচ্ছা যাই হোক, আমি আগে উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করি, ঠিক আছে? এটা আর হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু কত আসছে? ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, ক্লিয়ার? ওকে, এখন আমি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত ধরছিলাম? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স মানে হচ্ছে এক্স ইকুয়াল টু কত? প্লাস মাইনাস এই আসলো। আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু কত ধরছি? ওয়াই মাইনাস 6, তার মানে ইকুয়াল টু কত? 0, মানে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত পাইছি আমি? 6। তাহলে এখান থেকে যে আমরা যে কাজটা করি এটা কিন্তু আমরা জানি যে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, তাহলে এখান থেকে আমি উপকেন্দ্রের স্থানাঙ্কটা এখন লিখি, তাকে কত লিখবো? প্লাস মাইনাস এ ই কমা কত? 6। এটা কিন্তু আমার নির্ণয় উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা কিন্তু নির্ণয় যা এই সমীকরণের মানে এটাকে 1 নং সমীকরণ তুমি দিয়ে দিতে পারো, যার সেন্টার কত? 0,6 বিন্দুতে ছিল। এই সমীকরণের মানে 1 নং এর উপকেন্দ্র
উপকেন্দ্রের স্থানাঙ্ক কত প্লাস মাইনাস এই 0, যেটা প্রশ্নে আমাকে বলা আছে, যে প্রশ্নে আমাকে কি বলা আছে, যেটাকে আমি প্রশ্ন মতে আমি এখন বলতে পারি যে প্রশ্ন মতে বা উদ্দীপক হতে যেটাই বলো, যে প্রশ্ন মতে আমি বলতে পারি যে প্লাস মাইনাস এই 6 ইকুয়াল টু কিন্তু প্লাস মাইনাস 12,6। কথা কিন্তু সত্য, দেখো কথা কিন্তু সত্য, কারণ হচ্ছে আমরা উদ্দীপকে এটার আর এটার স্থানাঙ্ক কত দেওয়া আছে প্লাস মাইনাস 12,6 দেওয়া আছে। তার মানে এই দুইটা স্থানাঙ্ক যদি 6 হয় তাহলে এই রাশিটা কি অজানা রাশি, আর এটা সমান কি এটা, আর 6 সমান কি 6। কথা কিন্তু সত্য। তার মানে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় লিখতেছি, দেখো যে এখান থেকে আমরা কি লিখতে পারি যে প্লাস মাইনাস এই ইকুয়াল টু কত প্লাস মাইনাস 12। কথা লিখতে পারি না? তাহলে এইখান থেকে যদি আমরা এটা লিখি তাহলে আমরা এখানে কি পাবো, এ ই ইজ ইকুয়াল টু কত 12। ঠিক আছে, তার মানে এর মানটা এখানে এর মানটা যেটা দেওয়া আছে, যে এর মানটা কত 3 দেওয়া আছে। তার মানে আমি যদি এর মান 3 লিখি তাহলে 3 ইকুয়াল টু কত 12, মানে এখান থেকে আমি এ ইজ ইকুয়াল টু কত পাইতেছি 4 পাইতেছি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এর মানটা বের হয়ে গেল। দেখো আমি কিন্তু এর মানটা বের করার জন্য একটু সময় নিয়েছি তোমার কাছ থেকে, মানে হচ্ছে একটু আমি বিস্তারিত কাজটা করে নিয়েছি যাতে তুমি বুঝতে পারো আমরা কাজটা কিভাবে করব। এখন আমরা সরাসরি উপকেন্দ্র দেওয়া আছে এত, যেটা বুঝতেছি উপকেন্দ্রটা x অক্ষের সমান্তরাল, আর এখান থেকে ধরো সেন্টার যদি উপকেন্দ্রের সেন্টার যদি মূল বিন্দুতে হইতো তাহলে এখান থেকে ধরো উপকেন্দ্র যদি এই জায়গায় হইতো আর এই জায়গায় হইতো, তাহলে এখান থেকে তো এই মানে এখান থেকে দূরত্ব এই আছে, এখান থেকে দূরত্ব কত এই আছে, কোনো প্রবলেম নাই। তার মানে কত হইতো, আমরা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2AE, এটা আমরা কিন্তু জানতাম, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করছি না, তুমি চাইলে করতে পারো। আবার এই দুই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এটা, যেটা অয়ক্ষ থেকে বিন্দুর দূরত্ব, অয়ক্ষ থেকে বিন্দুর দূরত্ব, এখনো কিন্তু আমি অয়ক্ষ থেকে বিন্দুর দূরত্ব, অয়ক্ষ থেকে বিন্দুর দূরত্ব বের করছিলাম যদি আমার এক্স্যাক্টলি x অক্ষ হইতো। তাহলে এখান থেকে যে দূরত্ব হবে, এখান থেকে দূরত্ব সমান, এখান থেকে দূরত্ব কি হবে সমান হবে। তারপরে এখান থেকে দূরত্ব কত প্লাস মাইনাস 12, তাহলে এখান থেকে দূরত্ব কত প্লাস মাইনাস এই কন্ডিশন ধরে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতাম, যেটা আমাদের এতটুকটা আমাদের আপাতত প্রয়োজন ছিল না, যেটা আমরা প্লাস মাইনাস করতে প্লাস মাইনাস 12 লিখছি। আমরা কিন্তু অঙ্কটা চাইলে এখান থেকেও শুরু করতে পারবো। এই কারণে একটু ভাষাগত আমাকে বলতে হবে। কিভাবে বলবো আমরা, যে বলবো যেহেতু আমাদের আরক্ষটা অধিবৃত্তের আরক্ষটা x অক্ষের সমান্তরাল, অধিবৃত্তের আরক্ষ x অক্ষের সমান্তরাল এবং অধিবৃত্তের কেন্দ্র কোথায় y অক্ষের উপরে অবস্থিত, অধিবৃত্তের কেন্দ্র কোথায় y অক্ষের উপরে অবস্থিত। সো এখানে আমাদের অধিবৃত্তর উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত প্লাস মাইনাস দূরত্ব বলো, তার মানে হবে হচ্ছে কত 24। ঠিক আছে, তাহলে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আর মূল বিন্দু থেকে x অক্ষের উপর যে দূরত্ব সেই দূরত্ব কি হবে সমান হবে। আর যদি বলি যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর এখানে থাকলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি একই, এই কথাটা লিখে আমরা এই ইকুয়াল টু কত 12 লিখে দিয়ে আমরা কাজটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা সহজে এই যে একদম বেসিক ফরম্যাটে আমাকে উৎকেন্দ্রিত দেওয়া আছে, কেন্দ্র দেওয়া, আমরা কেন্দ্র বের করে নিচ্ছি, কেন্দ্র বের করে আমরা এত কেন্দ্র বিশিষ্ট পরাবৃত্তের অধিবৃত্তের সমীকরণ লিখছি। যেহেতু আমরা অধিবৃত্ত আগেই সিলেক্ট করছি, যেহেতু এর মান কত 3 1 থেকে বড়, আমরা বলেও ফেলছি যে এটা অধিবৃত্ত হবে, এছাড়া কোনো বিকল্প নাই। তাহলে এত কেন্দ্র বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ হচ্ছিল এটা, যেখান থেকে আমরা সমাধান করে এই ফরম্যাটে আইনে এই অধিবৃত্তের উপকেন্দ্র হয় আমরা জানি এটা, যেটা ক্যাপিটাল x ইকুয়াল টু এত আর y ইকুয়াল টু কত এত, y এর মান এখানে বসাতে আমি এটা পাইছি, যেটার উপকেন্দ্র পাইছি আমি কত এত। আবার প্রশ্নে আমাকে উপকেন্দ্র দেওয়া আছে কত, এই যে একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, তাহলে প্লাস মাইনাস কত 12,6, যেটা আমি কন্ডিশনে সাজাইতে পারি। ঠিক আছে, সেখান থেকে আমি এর মানটা শুধু নিছি, কারণ আমাকে এর মানটা বের করলেই হবে। কেন এর মানটা বের করলেই হবে? কারণ আমরা আগেই বলছি যে অসীমতক রেখার সমীকরণ যেটা আছে, যে অসীমতক রেখার সমীকরণটা কত, অসীমতক রেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। অসীমতক সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু কত প্লাস মাইনাস কত b বাই ax, a b এর মান নির্ণয় করতে পারলে আমার ওকে। তার মানে এর মান নির্ণয় করে গেছে, আমি এখন কি করব b এর মান নির্ণয় করব। ওকে, তাহলে আমাদের এগুলার ঝামেলা আঁকার দরকার নাই, তোমরা চাইলে অঙ্ক এইভাবেও সমাধান করতে পারো, চাইলে এভাবে শর্টকাটেও কাজটা করতে পারবা। তার মানে আমরা এখন জানি যেহেতু উৎকেন্দ্রিক দেওয়া আছে, তাহলে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, তাহলে অধিবৃত্তটা আমার কোন অক্ষ বরাবর x অক্ষের সমান্তরাল, অধিবৃত্ত আমার x অক্ষের সমান্তরাল চিত্রে দেওয়া আছে, অধিবৃত্ত আমার কোন অক্ষের সমান্তরাল x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল হলে উৎকেন্দ্রিকতা স্কয়ার ইজ ইকুয়াল টু যেটা আসে 1 প্লাস কি হয় উপরে হয় হচ্ছিল b স্কয়ার, নিচে হয় হচ্ছে কত a স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা এর মান বসাই দেব, এর মান কত দেওয়া আছে 3 মানে হচ্ছিল 9, এখানে 1 প্লাস এর মান কত পাইছি। একটা কাজ করি, সেটা হচ্ছে যেটা এখান থেকে আমরা 1টাকে এই পাশে নিয়ে পড়লাম, -1 ইকুয়াল টু হচ্ছে কত b স্কয়ার বাই হচ্ছে কত এর মান কত পাইছি আমরা 4 মানে হচ্ছিল 16। তার মানে বা আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছিল 8, আর এখান থেকে গুণ হবে হলো 16,
ইজ ইকুয়াল টু হচ্ছে কত বি স্কোয়ার, তার মানে 8 ষোলো কত যেটা আসে এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসার। এখানে আমরা 16 আর 8 গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে 128 ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার, যেখানে আমরা যদি বি ইকুয়াল টু লিখতে চাই তাহলে রুট ওভার কত 128, যেখান থেকে আমরা পাবো হচ্ছিল 8 কত √2। ঠিক আছে, এ হচ্ছে আমাদের বি এর মান। ওকে, এখন আমাকে বলা হয়েছে অসীমত রেখার সমীকরণ নির্ণয় করতে, তাহলে আমরা লিখবো এখন সুতরাং নির্ণয় অসীমত রেখার সমীকরণ কত y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই কত বি বাই এ ইন্টু কত এক্স। তার মানে আমরা বা y ইজ ইকুয়াল টু লিখবো প্লাস মাইনাস বি এর মান কত পাইছি 8√2 আর এর মান কত পাইছি 4। ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে 4 ইন্টু কত এক্স, তাহলে আমরা কাটাকাটি করে যা আসবে এটাই হচ্ছে আমাদের কি আনসার। তাহলে এই হচ্ছে আমাদের অসীমত রেখার সমীকরণটা। ওকে, তাহলে এই ছিল আমাদের যে আমরা রাজশাহী বোর্ড 2023 সালের যে সেকেন্ড কোয়েশ্চেনটা, সেই সেকেন্ড কোয়েশ্চেনের সমাধানটা। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের লাস্ট কোয়েশ্চেনটা একটু ক্রিটিক্যাল ছিল, কিন্তু যদি আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা কিন্তু অনেক সহজ। ঠিক আছে।